আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্য দেখছেন আসলে ইনভাইটেশন নিয়ে একটু আলোচনা করবো আমি আজকে। তো মূলত ইনভাইটেশন, হ্যাঁ, এইটার আসলে অ্যাকচুয়ালি কতদিন সময় লাগে? অনেকে এই কোয়েশ্চেনটা করে আমাদেরকে যে অ্যাকচুয়ালি ইনভাইটেশন কতদিন সময় লাগে? এবং দেখা যায় অনেকে আবেদন করে আপনার মার্চ মাসে আবেদন করছে, অনেকে মে মাসে আবেদন করছে, অনেকে জুন মাসে আবেদন করছে, অনেকে জুলাই মাসে আবেদন করছে। তো অ্যাকচুয়ালি যে টাইমটা ইনভাইটেশনের এবং ইনভাইটেশনটা অ্যাকচুয়ালি কোন কোন ধাপগুলা কমপ্লিট করে একটা ইনভাইটেশন পায় একটা স্টুডেন্ট, এবং তারপরে তার ইনভাইটেশনটাকে তার কীভাবে ব্যবহার করা উচিত ভিসার জন্য প্রপারলি, কীভাবে সে এটাকে মানে ইউজ করবে, সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে ইনভাইটেশনটা আমরা অ্যাকচুয়ালি যেটা বলি সেটা হচ্ছে যে রাশিয়াতে আসার জন্য একটা নিমন্ত্রণ, মানে একটা আমন্ত্রণ বা নিমন্ত্রণ যেটা বল না কেন, রাশিয়াতে আসার জন্য একটা পারমিশন, যেটা হচ্ছে রাশিয়ান সরকার পারমিশনটা দেয় যে এই ব্যক্তিটা এই দেশে আসতে পারবে। তো এই পারমিশনটা নেওয়ার জন্য ইউনিভার্সিটিকে রাশিয়ান যেই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে তাদের কাছে আবেদন করতে হয় যে আমার বাংলাদেশের অথবা আমার আফ্রিকার অথবা ইউরোপ আমেরিকার এমন একজন সিটিজেন যে পড়াশোনা করতে আমার ইউনিভার্সিটিতে আসবে এবং সে পড়াশোনা করবে। তো এই জন্য তাকে আমরা 90 দিনের, মানে ইনভাইটেশনটা হয় হচ্ছে 90 দিন, 90 দিনের আমাদেরকে একটা পারমিশন দেওয়া হোক এবং সে আমাদের এখানে আসবে। আসার পরে তারপরে আমরা তার যে ফাউন্ডেশন কোর্স আছে সেটার জন্য আমরা তাকে এখানে পড়াশোনা করাবো এবং আবার সে এখানে ফার্দার এটাকে প্রসেস করবে, মানে সে আরও এটাকে এক্সটেন্ড করবে। তো এই যে 90 দিনের রাশিয়াতে আসার জন্য যে একটা পারমিশন, তো এই পারমিশনটা নেওয়ার জন্য আপনার ইউনিভার্সিটি অনেকগুলো কাজ করে এবং স্টুডেন্ট অনেকগুলো কাজ করে। যেমন স্টুডেন্ট সর্বপ্রথম যেটা করে যে ইউনিভার্সিটিতে আবেদন করে। তো আবেদন করার পরে দেখা যায় কি অনেক ইউনিভার্সিটি আছে তাদেরকে সিলেক্ট করে, অনেক ইউনিভার্সিটি আছে বাছাই করে, সিলেক্ট করে না, কাউকে বাদ দেয়। অনেক ইউনিভার্সিটি দেখা যায় কি আপনার সিলেকশন হওয়ার পরেও দেখা যায় কি 1 মাস, 10 দিন, 15 দিন পরে তারা একটা অ্যান্সার দেয়। আর আর যখন সিলেকশনটা যখন হয় তখন কিছু কিছু ইউনিভার্সিটি আছে অফার লেটার বা অ্যাডমিশন লেটার বা কনফার্মেশন লেটার এমন একটা পেপার তারা ইস্যু করে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে এরকম পেপার ইস্যু করে না, তারা স্টুডেন্টের সাথে কথা বলে ইন্টারভিউ নেয়, তারা স্টুডেন্টের সাথে কথা বলে ইন্টারভিউ নেয়। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা ইন্টারভিউ নেয় না, তারা কনফার্মেশন লেটারও তারা ওগুলো ইস্যু করে না, তারা হচ্ছে ডিরেক্টলি ডকুমেন্টসের উপর বেস করে, স্টুডেন্টের উপর রেজাল্টের উপর বেস করে বা রিপ্রেজেন্টেটিভ এর উপর বেস করে তারা দেখা যায় কি ডিরেক্টলি একটা কন্ট্রাক্ট পেপার ইস্যু করে যে সে ল্যাঙ্গুয়েজ কোর্সে তাকে সিলেক্ট করা হয়েছে, তার টিউশন ফি এত, আদার্স কস্টগুলো এত। তো যখন এটা যে এই প্রসেসটা যখন হয় এটাকে আমরা বলি হচ্ছে যে সিলেকশন প্রসেস। এটা একটা সময় লাগে, এটা সময় লাগে হচ্ছে 1 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস, ডিপেন্ডস করে ক্যান্ডিডেটের প্রোফাইলের উপর। তো একজন ডকুমেন্টস দিলেই যে তার অ্যাডমিশন হবে বা তার চোজেন ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন হবে এটার কোনো গ্যারান্টি নাই। এটা ডিপেন্ডস করা হচ্ছে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার স্টাডি গ্যাপ, তার রেজাল্ট এবং সে কোন সাবজেক্ট নিয়ে পড়বে, তার ভার্সিটির সাথে সাথে সাবজেক্ট ম্যাচ করতেছে কিনা। তার দেখা গেলো একজন সায়েন্সের স্টুডেন্ট, সে সায়েন্সের ভার্সিটিতে আবেদন করছে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটা তার ম্যাচ হয় কিনা। যদি ম্যাচ হয় তখন দেখা যাবে তারা রেজাল্ট সব কিছু মানে তাদেরকে সিলেকশন করবে। তো সব থেকে বেস্ট হয় হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের ইউনিভার্সিটিতে আবেদন করবে, সায়েন্স ক্যাটাগরির বেসিতে আবেদন করবে। আর্টসের স্টুডেন্ট আর্টসের ক্যাটাগরির ভার্সিটিতে আবেদন করবে। বিজনেস স্টাডির স্টুডেন্ট বিজনেস স্টাডির ক্যাটাগরি ভার্সিটিতে আবেদন করবে। তখন কী হবে, তাদের সিলেকশনটা হতে একটু সময় যদি লাগেও কিন্তু তাদের সুন্দর একটা সিলেকশন হবে। তো সিলেকশনের কাজ শেষ হয়ে গেলো, এরপরে ইউনিভার্সিটি যদি কন্ট্রাক্ট পেপার দেয় তাহলে ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে হয়। তো ইউনিভার্সিটিকে পেমেন্ট করলে ইউনিভার্সিটি পেমেন্ট করার পরে ইউনিভার্সিটিতে যখন তারা দেখে তারা পেমেন্টটা রিসিভ করছে, রিসিভ করার পরে তারা স্টুডেন্টদেরকে আপনার সাইন্ড কন্ট্রাক্ট পেপার তাদের কাছ থেকে নেয়, পেমেন্ট স্লিপ নেয় এবং এরপরে তারা কী করে, তারা ফার্দার প্রসেসের জন্য ডকুমেন্টস রেডি করে। তারা দেখা গেলো এটা 10 দিন সময় লাগতে পারে ডকুমেন্টসগুলো গোছানোর জন্য, অথবা 15 দিন সময় লাগতে পারে, কারণ তারা অ্যাকচুয়ালি জানে তারা কোন কোন ডকুমেন্টসগুলো তারা ইমিগ্রেশনের কাছে জমা দেয় এই স্টুডেন্টটার জন্য ইনভিটেশন ইস্যু হওয়ার জন্য। তখন তারা যখন জমা দেয় তখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে একটা চেকিং হয় এই ডকুমেন্টসগুলো। যেমন আপনি যেসব ডকুমেন্টস জমা দিয়েছেন, ভার্সিটি যেগুলো নিছে সেখানে কোনো নামের বানানের ভুল আছে কিনা, পাসপোর্ট নাম্বার ভুল আছে কিনা, এবং
তার এজের কোনো সমস্যা আছে কিনা, মানে যেটা তারা, আমি অ্যাকচুয়ালি জানি না তারা কী কী চেক করে, বাট আমি যতটুকু শুনছি ভার্সিটির কাছ থেকে অতটুকু আমি বলতেছি। তো তারা একটা চেকিং করে, কারেকশন করে। এরপরে চেকিং হওয়ার পরে তারা ওই যে স্টুডেন্টের যেই ডকুমেন্টসগুলো তারা অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে এখন কি হয়, ইউনিভার্সিটি কি করে, গভর্নমেন্টের কাছে আপনার আবেদন হয়ে গেলে এবার গভর্নমেন্টের কাছে পেমেন্ট করে। তো পেমেন্টটা হচ্ছে ইনভাইটেশন ফি আমরা যেটা বলি, সেটা হচ্ছে গভর্নমেন্ট ফি, সেটা হচ্ছে 960 রুবেল, যেটা হচ্ছে গভর্নমেন্ট ফি। এটা গভর্নমেন্টের যে নির্দিষ্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে ইউনিভার্সিটি পেমেন্ট করে, অথবা যদি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে তাকে ইউনিভার্সিটি সেই পেমেন্টের ডিটেলস দিয়ে দেয়, রিপ্রেজেন্টেটিভ ব্যাঙ্কে গিয়ে সেটা পেমেন্ট করে করে ভার্সিটিকে জমা দেয়। ওই ডকুমেন্টসটা সব ভার্সিটি ইমিগ্রেশনে যায়, এবং অনেক ডকুমেন্টস থাকে, অনেক ডকুমেন্টস থাকে। যেহেতু একটা মানুষ একটা দেশে আসবে, তার অনেক ধরনের ডকুমেন্টস থাকে, তাকে পারমিশন অ্যাকসেপ্ট করার, মানে গ্র্যান্টেড করার জন্য। এরপরে এই ডকুমেন্টসগুলো ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করার পরে তারা একটা ডেট দেয়। তারা দেখা যায় কি আপনার আপনার 25 ওয়ার্কিং ডেজ দেয়, 28 ওয়ার্কিং ডেজ দেয়, 21 ওয়ার্কিং ডেজ দেয়। আবার দেখা যায় কি যে কারো ক্লাস শুরু হবে অক্টোবর মাসের 1 তারিখে, হ্যাঁ। তো তাকে সে ভার্সিটি দেখা যায় কি ডকুমেন্টস নিচে ধরেন আপনার মে মাসে। তো ভার্সিটি তো আর এত আর্লি আবেদন করবে না, ভার্সিটি দেখা যায় আবেদন করবে হচ্ছে আপনার জুন মাসে অথবা জুলাই মাসে। এটা ডিপেন্ডস করে ভার্সিটির উপর, যে ভার্সিটি জানে যে কোন সময় আবেদন করলে তাদের ইনভিটেশনটা কতদিন পরে আসবে, এবং তারা স্টুডেন্টকে কখন এটা দিতে পারবে, এবং স্টুডেন্ট কত দিনের ভেতরে এম্বাসি ফেস করে ভিসা নিয়ে রাশিয়া আসতে পারবে। তো এই যে ডকুমেন্টসের যে বিষয়টা, এটা হচ্ছে সম্পূর্ণ ভার্সিটি এবং ইমিগ্রেশনের সাথে এটা ডিপেন্ডস করে যে এটা কতদিন পরে এটা পাবে। তো যাদের অক্টোবর ইনটেক হয় তারা নর্মালি দেখা যায় কি অগাস্ট মাসের 8 তারিখ বা 10 তারিখ বা 15 তারিখ অথবা 20 তারিখ এমন সময় তারা ইনভিটেশনগুলো পায়, অথবা অগস্ট মাসের 25 তারিখে এরকম সময় তারা ইনভিটেশন পায়, কারণ তাদের কাছে আরও 1 মাস সময় থাকে এম্বাসি ফেস করার জন্য। আবার দেখা যায় কি তাদের এন্ট্রি একটা বিষয় থাকে, যে কত তারিখ থেকে সে রাশিয়াতে এন্ট্রি করবে, মানে ওই যে 90 দিনে যেই পারমিশনটা দিবে এটা কত তারিখ থেকে এন্ট্রি হবে, কত তারিখ পর্যন্ত। তো এটা দেখা যায় কি যদি অক্টোবরে ইনটেক হয় তাহলে দেখা যাবে তাদের এন্ট্রি দিবে হচ্ছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে, অথবা সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে, অথবা অক্টোবর মাসের 1 তারিখ থেকে। আবার যদি সেপ্টেম্বরে ইনটেক হয় তাদের দেখা যায় কি এন্ট্রিটা দেখা যায় কি দেখায় হচ্ছে যে সেপ্টেম্বরের অগাস্টের 25 তারিখ থেকে, অথবা অগাস্টের 20 তারিখ থেকে, অথবা অগাস্টের 15 তারিখ থেকে। এটা ডিপেন্ডস করে ইউনিভার্সিটির ডরমিটরির উপর ডিপেন্ডস করে, যে সে স্টুডেন্টগুলো আগে চলে আসলে তার জন্য ডরমিটরি সে উঠতে পারবে কিনা, জায়গা আছে কিনা। তো নর্মালি কী করে ভার্সিটিগুলো, তারা চেষ্টা করে যে একটু আর্লি ক্লাস শুরু হওয়ার, ক্লাস যদি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে হয় তাহলে তারা দেখা যাবে যে অগাস্ট মাসেই এন্ট্রি গ্র্যান্ট করে দিবে, যাতে অগাস্ট মাসের ভিতরে এসে মেডিকেল করতে হবে, আনুষঙ্গিক সকল ডকুমেন্টস প্রিপারেশন করে তারা তখন সব রেডি হয়ে যাবে, তারা ক্লাস তখন জয়েন করবে। অথবা সেপ্টেম্বরের 15 তারিখ হইলে, তো ডিপেন্ডস, তারা মোটামুটি চেষ্টা করে যে একটু আর্লি ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য, যাতে তারা এম্বাসি ফেস করতে পারে। আর এইটা সম্পূর্ণই ডিপেন্ডস করা হচ্ছে ইমিগ্রেশনের উপর। এখন অনেকে কোশ্চেন করে, ভাইয়া আমার তো ডকুমেন্ট সব কিছু পেমেন্ট করা হয়ে গেছে, আমি তো সব কিছু দিয়ে দিছি, তো আমি কি 100% ইনভিটেশন পাবো? 100% ইনভিটেশন আপনি যে পাবেন এটার কোনো গ্যারান্টি নাই, এর কারণ হচ্ছে আপনার ডকুমেন্টসটা ইমিগ্রেশন থেকেও ক্যান্সেল হতে পারে, অথবা কোনো জটিলতার কারণে ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টস ক্যান্সেল করে দিতে পারে। 100% ইনভিটেশন আপনাদেরকে কেউ গ্যারান্টি দিলে আমি জানি না, এটা একমাত্র ইমিগ্রেশন আর ভার্সিটি বলতে পারবে অ্যাকচুয়ালি ইনভিটেশন মানে ইনভিটেশন অবস্থা কী। তো একটা ভার্সিটি যখন একটা স্টুডেন্টকে যখন সিলেক্ট করে তখন সে চায় একটা স্টুডেন্ট এখানে আসুক, শুধু ল্যাঙ্গুয়েজ কোর্স না, এখানে আসুক, সে অনার্সে আসলে অনার্সে পড়াশোনা করুক, মাস্টার্সে আসলে মাস্টার্সে পড়াশোনা করুক, চাইলে অনার্স করে মাস্টার্স করুক, পিএইচডি করুক, বা মাস্টার্স করে পিএইচডি করুক। তারা চায় একটা ফরেন স্টুডেন্ট দেশে আসলে তারা যতটুকু খুশি, যতদিন খুশি তারা পড়াশোনা করুক। তো এখন অনেকে বলে, ভাইয়া ইমিগ্রেশন থেকে অনেক সময় ক্যান্সেল হয়, এটা কারণ কি? তো ইমিগ্রেশন থেকে যদি ক্যান্সেল হয় সেটা হতে পারে ইমিগ্রেশন যদি কোনো সমস্যা থাকতে পারে, অথবা কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম থাকতে পারে, সেটা আসলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ভালো জানে। আর এরপর আসি হচ্ছে আমরা যে অনেকে বলে যে আমি তো ইনভিটেশনটা পাইছি, এটা প্রপার ব্যবহারটা কীভাবে করব। প্রপার ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা ইনভিটেশনকে চেষ্টা করবেন সব সময় আপনারা আপনাদের কাছে সেফলি রাখার জন্য। আপনারা এই ইনভিটেশনটাকে কোনো ফেসবুক গ্রুপে আপলোড করবেন না, অন্য কোনো মানুষের কাছে শেয়ার করবেন না, বা অন্য কোনো জায়গাতে যেখানে আপনার কোনো ক্ষতি হতে পারে এসব জায়গায় আপনি এটাকে শেয়ার করবেন না, কারণ ইনভিটেশনে আপনার ডিটেলস দেওয়া থাকে, ওইখানে আপনার ইনভিটেশন নাম্বার দেওয়া থাকে। তো আমরা তো মানুষ, তো হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, হয়তো আপনার নামে একটা কমপ্লেন করতে পারে ইমিগ্রেশনে যে ছেলে ভালো না। তো
তো এটা একটা বিষয়। সেক্ষেত্রে ইনভিটেশনটা আপনার নিজের কাছেই রাখবেন। আপনার ইনভিটেশন যদি ভেরিফাই করার ইচ্ছা থাকে তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন। আপনি ফরেন মিনিস্ট্রি থেকে ইনভিটেশনটা পাঠায় ভেরিফাই করে নিতে পারবেন, অথবা আপনি ডিরেক্টলি ভার্সিটিকেই ইমেল করে জেনে নেবেন যে আপনারা ইনভিটেশনটা দিয়েছেন কিনা। আর ইনভিটেশনটা আরেকটু ভালোভাবে ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করবেন সেটা যেন আপনি প্রপারলি ফিল আপ করেন। সেখানে আপনি যেন যত ডাটা দিচ্ছেন সেগুলো যাতে আপনার ঠিকঠাক মতো থাকে, এবং সেখানে এন্ট্রি, আপনার এক্সিট ডেট, তারপর হচ্ছে ইনভিটেশন নাম্বার, এবং আপনার ইনভাইটিং যেই ইনস্টিটিউট বা ইনভাইটিং যে ইউনিভার্সিটি সেগুলা, এবং যা যা থাকে যেগুলো প্রপার ডকুমেন্ট সেগুলো আপনি ঠিকঠাক মতো সেখানে আপনি অ্যাড করবেন, মানে আপনি সেখানে ঠিকঠাক মতো আপনি সেগুলোকে ফিল আপ করবেন। এভাবে করে আপনি একটা ইনভিটেশনকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আর রিসেন্টলি অনেকে বলতেছে যে ভাইয়া আমরা শুনতে পারতেছি যে বিভিন্ন শহর থেকে ইনভিটেশন নাকি আসবে না, বা এই শহরের প্রবলেম, ওই শহরের প্রবলেম। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা অফিসিয়ালি এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই। বাট হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটি আসে বাংলাদেশিদের নিতে চায় না। দেখা যায় কি বাংলাদেশিদের কথা বললে নিতে চায় না। এটা ডিপেন্ডস করে ভার্সিটির কোনো পলিসি আছে, অথবা কোনো বাংলাদেশি আগে ভার্সিটিতে আসছিল, পড়াশোনা করছে, হয়তো তাদের সাথে ভার্সিটির সম্পর্ক ভালো ছিল না, অথবা পড়াশোনা করে নাই, অথবা এই দেশে আসছে 1 বছর পড়াশোনা করছে, বা পড়াশোনা না করে দেখা গেছে যে এটা সেটা করছে, হয়তো কেউ কাজ করছে, অথবা কেউ ক্লাস করে নাই। তো এই ক্ষেত্রেও কিছু কিছু ভার্সিটি আছে যারা হয়তো বিরক্ত হতে পারে স্টুডেন্টের উপর, এই জন্য কিছু কিছু ভার্সিটি স্টুডেন্টকে নেয় না, বাংলাদেশের নাম শুনলে নেয় না। বাট হাতের 5 আঙ্গুল তো আর সমান না। তো এরকমই নিয়ম, কিছু ভার্সিটি নেবে, কিছু ভার্সিটি নেবে না। এর ভিতর দিয়েই আপনাদেরকে রাশিয়াতে আসতে হবে। তো আশা করি আপনি ইনভিটেশন সম্পর্কে বুঝতে পারছেন। ইনভিটেশনের সম্পর্কে, ইনভিটেশনটা আসলে আপনাদেরকে কোনো মানে কোনো এজেন্সির বা কোনো এজেন্টের ক্ষমতা নাই যে আপনাদেরকে একটা ইনভিটেশন ইমিগ্রেশন থেকে এনে দেবে। এটার ক্ষমতা হচ্ছে ইউনিভার্সিটি এবং ইমিগ্রেশনের। ইমিগ্রেশন যদি অ্যাপ্রুভ করে আপনার ডকুমেন্টস, আপনাকে যদি তারা যদি এই দেশে আসার জন্য তারা যদি পারমিশন যদি দেয়, তাহলেই কেবল আপনি আসতে পারবেন। এখানে আপনি কাকে টাকা দিচ্ছেন, কার মাধ্যমে আবেদন করছেন, অথবা কোন এজেন্সির মাধ্যমে আবেদন করছেন, এটার সাথে কোনো সম্পর্ক না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যখন যেই ইনটেক আছে সেই ইনটেক অনুযায়ী কিন্তু ইনভিটেশনগুলো আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।